স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। লোকটির কথা শুনে ওপাশের লোকটি বলে উঠল, গুড, তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে স্যার। শিবা ফোনটা কেটে দিয়ে তার সঙ্গীদের কাছে গেল। এই রামু, স্যার বলল কিছুক্ষণের মধ্যেই এখানে আসছে। সব ঠিকঠাক তো? হ্যাঁ বস, সব ঠিকঠাক। হ্যাঁ, কোনো রকম গন্ডগোল যেন না হয়। না বস, কোনো রকম গন্ডগোল হবে না। যা, সবাইকে বলে দে স্যার আসছে। ওকে। রামু ওখান থেকে চলে যায়। এরা সবাই হলো কালো জগতের সাথে যুক্ত শহরের ছোটখাটো গুন্ডা, আর ওই দলের লিডার হলো শিবা। ঘন্টাখানেক পর শিবার দলের একজন এসে বলল, বস, একজন এসেছে। পাঠিয়ে দে। ওকে বস। ওদের কথার মাঝেই একজন লোক ওদের আড্ডাখানায় আসলো। শিবা সহ সকলেই লোকটির দিকে তাকায়। লোকটা 5 ফুট 11 ইঞ্চি লম্বা। লোকটির মুখ মাস্ক দিয়ে ঢাকা। আপনি কে? যার জন্য কাজটা করলে তাকেই চিনতে পারছো না, এটা ঠিক মানা যায় না। শিবা উঠে দাঁড়িয়ে বলল, আপনি স্যার? ইয়েস। সরি স্যার, বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা তুমি ঠিকঠাক করেছো, তার জন্য তুমি তোমার মূল্য পেয়ে যাবে। থ্যাঙ্কস স্যার। এইবার বলো আমার জিনিস কোথায়? এই রামু, নিয়ে আয়। ওকে বস। রামু ভিতরে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসে, সাথে একটা মেয়ে। মেয়েটার মুখটা ওড়না দিয়ে বাঁধা আছে, হাতও পিছনে করে দড়ি দিয়ে বাঁধা। এই তো বস, ওকে নিয়ে এসেছি। স্যার, আপনার জিনিস। ওই মেয়েটার মুখটা খুলে দে। রামু মেয়েটার মুখ থেকে ওড়না সরিয়ে দিল। মেয়েটাকে দেখে লোকটা চমকে উঠল। কে এটা? কে মানে? একই তো আপনি নিয়ে আসতে বললেন। না, এই মেয়ে সেই মেয়ে নয়, এই মেয়ে অন্যজন। দেখেন স্যার, আমাদের কাজ আমরা করে দিয়েছি, এবার আমাদের টাকা দিয়ে দেন। আর মেয়েটাকে নিয়ে যা ইচ্ছা করুন, আমাদের টাকাটা দিয়ে দিলেই হবে। লোকটা রেগে শিবার দিকে তাকালো, তারপর একবার মেয়েটার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে, কিন্তু এরপরের কাজ আর পাবে না। এই মেয়ে, চলো আমার সাথে। মেয়েটা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা শুনতে পাও না? মেয়েটা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আরে অজ্ঞান হয়ে গেল কেন? কি খাইয়েছো ওকে? এই রামু, অজ্ঞান হয়ে গেছে কেন? আসলে বস, ওকে অজ্ঞান করার জন্য ড্রাগসের ইনজেকশন দেওয়া হয়েছে। হোয়াট? তোমরা কি পাগল? ক্লোরোফর্ম দিয়ে করলেই তো হতো। ড্রাগস দিয়েছো? তোমাদের ধারণা আছে এতে মেয়েটার কি ক্ষতি হতে পারে? এই স্যার, বেশি জ্ঞান দেবেন না, ভালো হবে না কিন্তু। আমরা কিন্তু ভালো লোক নয়, আপনার অবস্থা খারাপ করে দেব। আমাদের সঙ্গে বড় বড় মাফিয়াদের যোগসূত্র আছে। কাদের কাদের সাথে যোগাযোগ আছে শুনি? ব্ল্যাক ওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্ক আছে, জানেন আপনি? ও তাই নাকি? হ্যাঁ। আমি কে জানো? কে আপনি? ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই। কথাটা শুনে প্রত্যেকে চমকে উঠল। আপনি ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই? তাই আমাকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে। লোকটা মেয়েটাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা কি হলো? এত বড় লিডারের ভাই আমাদের মতো সাধারণ গুন্ডাদের দিয়ে কাজ করালো? এটাই হচ্ছে ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কাজ। ওরা নিজেরা কোনো বড় কাজ করে না, ছোটদের দিয়ে করায়। আজ পর্যন্ত কেউ ওদের লিডারকে দেখেনি, কোনো পুলিশ আজ পর্যন্ত ওকে ধরতে পারেনি। হেব্বি চালাক তো মাইরি। হ্যাঁ, অনেক পুলিশ কেস আছে, কিন্তু একটাতে ওদের লোক ধরা পড়েনি। খুব চালাকির সাথে নিজের প্ল্যান সাকসেস করে ব্ল্যাক কিং।
বস, আমি তো ব্ল্যাক কিং এর ফ্রেন্ড হয়ে গেলাম। অনেক কাহিনী আছে ব্ল্যাক কিং এর। কোনো কাজ করার পর কোনো সূত্র ছেড়ে যায় না, তাই কেউ এখনো তাকে ধরতে পারেনি, আর কোনোদিন পারবেও না। ওদিকে লোকটা মেয়েটাকে নিয়ে একটা বাড়িতে আসে। লোকটার কোলে একটা মেয়েকে দেখে সকল সার্ভেন্ট অবাক হয়ে যায়। তিশা, বলুন স্যার। গেস্ট রুমটা খুলে দাও আর কেউ ডক্টরকে ফোন করো। লোকটা তাড়াতাড়ি গেস্ট রুমে নিয়ে মেয়েটাকে শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। মুখ থেকে মাস্কটা খুলে লোকটা বলল, ডক্টর দেখুন তো মেয়েটাকে কি হয়েছে ওর। রোহন, কি হয়েছে মেয়েটার? মেয়েটাকে ড্রাগস ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ডাক্তার একবার রোহানের দিকে তাকিয়ে মেয়েটাকে দেখতে লাগলো। রোহানের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কারণ সে চায় না কোনো নিরপরাধ মানুষের তাদের কারণে ক্ষতি হোক, আর এটা ওর দাদা জানতে পারলে রেগে যাবে, তাই চিন্তা হচ্ছে। রোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে। হঠাৎ একটা পুরুষের কণ্ঠ শুনতে পাওয়া গেল। কি হয়েছে এখানে? রোহান তাকিয়ে দেখলো ওর দাদা রিকান এসেছে। আমাদের গল্পের নায়ক রিকান 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, একদম বিদেশিদের মতো। চোখের মণি গাঢ় বাদামি রঙের, জিম করা 6 প্যাক বডি। রিকানের গালে টুল পড়ে। ওর টোল পরা গালে হাসতে হাজারো মেয়ে ফিদা। রিকান একজন বড় বিজনেসম্যান, পাশাপাশি একজন মাফিয়াও বটে। রোহানও দেখতে অনেকটা রিকানের মতো, কিন্তু রিকানের মতো ওর গালে টোল পড়ে না। তবে রোহানের পেছনেও রয়েছে মেয়েদের লাইন। সব মেয়েদের ড্রিম বয় রিকান আর রোহান। ওরা যে মাফিয়া জগতের সাথে যুক্ত, এটা ওরা ছাড়া আর কেউ জানে না। আসলে ভাইয়া, রিকানকে চুপ করতে বলে ডাক্তারকে জিজ্ঞেস করল, কি হয়েছে ডাক্তার? ড্রাগস দেওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। ওহ রোহান, ওনাকে এগিয়ে দিয়ে আয়। চলুন। রোহান আর ডাক্তার চলে যায়। রিকান রুম থেকে চলে যাচ্ছিল, কিন্তু কি যেন ভেবে পিছনে ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে অবাক হলো। এই কে? রিকান ভালো করে মেয়েটাকে দেখতে লাগলো। মেয়েটার হাইট 5 ফুট 2 ইঞ্চি হবে। চিকন গায়ের রং, ফর্সা গোলাপি ঠোঁট, এলোমেলো চুল আর ঘুমন্ত মুখ দেখে রিকানের মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। রিকান এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে এখান থেকে চলে যায়। রোহান ডাক্তারকে এগিয়ে দিয়ে এসে ওর দাদার কাছে যায়। ভাই আসবো? আয়। রিকান রোহানকে একটা প্রশ্ন করে। রোহান রিকানের দিকে ঢোক গিলে তাকায়। ও যেটার ভয় করেছে সেটা। কি হলো, চুপ করে আছিস কেন? বল। আসলে ভাইয়া, আমি মিস্টার রায়ের মেয়েকে তুলে আনতে বলেছিলাম, কিন্তু লোকগুলো এই মেয়েটাকে তুলে আনলো। সেটা বুঝলাম, ভুল হয়েছে, কিন্তু তুই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিস কেন? তোর জন্য। রিকান রোহানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। না মানে তোর সেক্রেটারি লাগবে বলেছিলি তো, তাই ভাবলাম মেয়েটাকে তোর সেক্রেটারি করা যায় কিনা, সেজন্যই আনলাম আর কি। তুই এখন যা এখান থেকে। রোহান রিকানের কথা শুনে অবাক হয়। রিকান ওকে কিছু না বলে চলে যেতে বলল। এটা ঠিক ওর হজম হলো না। রোহান কোনো কথা না বলে মনে হাজারটা প্রশ্ন নিয়ে চলে গেল। ওর দাদার রাগ দিয়ে ওর যথেষ্ট ভালো ধারণা আছে। ও জানে ওর দাদা রেগে গেলে কি করবে, তাই চলে গেল। রোহান চলে যেতে রিকান ঘরের দরজাটা বন্ধ করে সিগারেট টান দিতে দিতে বারান্দায় গিয়ে বসলো। আজকে অনেক দিন পর, অনেক বছর পর ওর মনে অনুভূতি জন্ম নিচ্ছে। ও জানে না এই অনুভূতির মানে কি। ছোটবেলা থেকে অনেক অবহেলা পেয়ে বড় হয়েছে, কখনো কারোর ভালোবাসা পায়নি। অবহেলা পেতে পেতে পাথরের পরিণত হয়েছে, আর তৈরি হয়েছে মাফিয়া কিং। কিছুক্ষণ পর রোহান নিজের ঘরে ছিল, তখন সার্ভেন্ট এসে বলল, স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে। ও আমি যাচ্ছি। দাদা ভাই কোথায়? স্যার তো নিজের রুমেই আছে। ও তুমি যাও। সার্ভেন্ট চলে যায়। রোহান গেস্ট রুমে যায়। গিয়ে দেখে মেয়েটি বিছানায় জড়সড় হয়ে বসে আছে। হ্যালো। মেয়েটা ওর দিকে তাকায়। রোহানকে দেখে মেয়েটা ভয় পেয়ে আরো জড়সড় হয়ে বসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাম কি বলো? আমার নাম ফাবিয়া। কি করো তুমি, আর কোথায় থাকো? পড়াশোনা অনার্স 3rd ইয়ার, গার্লস হোস্টেলে থাকি। আর তোমার বাবা মা? কেউ নেই আমার। ও আচ্ছা, তুমি ওদের ওখানে কি করতে গেলে? আসলে আমি
কলেজ শেষ করে হোস্টেলে ফিরছিলাম, তখন কয়েকজন গুন্ডা জোর করে আমাকে গাড়িতে তোলে আর আমার কাঁধে কিছু একটা ফুটিয়ে দেয়। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনি কে? আমাকে এখানে কোথায় এনেছেন? আমি রোহানা গ্রুপ অফ কোম্পানির মালিক, রিখান রায়হানের ছোট ভাই। রিকেন রেহান মানে যার পিছনে হাজারটা মেল লাইন, সেই ছেলেটা? ফাবিয়ার কথা শুনে রোহান ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। ফাবিয়ার খেয়াল আছে কি বলতে কি বলে ফেলেছে, তাই লজ্জায় চুপ হয়ে যায়। রোহান কিছুক্ষণ ভাবিয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, হ্যাঁ, সেই রিখান রায়হান। ও, আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমাকে ওদের থেকে উদ্ধার করে আনলাম। তোমার আর কোনো ভয় নেই, এখন তুমি এখানে পুরোপুরি সেফ। ধন্যবাদ। আচ্ছা, এবার কি আমি ফিরে যেতে পারি? তুমি যেতে পারো, কিন্তু ফাবিয়া ভ্রু কুঁচকে বলল, কিন্তু কি? তোমাকে একটা কাজের অফার দিতে চাইছি, তুমি চাইলে সেটা নিতে পারো। কি কাজ? রিকান রায়হানের পার্সোনাল সেক্রেটারি। ফাবিয়া অবাক হয়ে রোহানের দিকে তাকালো। রিকান রোহান ওর মতো সাধারণ মেয়ের কাছে শুধু একটা স্বপ্ন, সেখানে তার পার্সোনাল সেক্রেটারি হয়ে থাকার সুযোগ পাবে, এটা ফাবিয়ার কল্পনার বাইরে ছিল। কি হলো? কিছু না। রাজি নয় কি? হ্যাঁ, রাজি, কিন্তু একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমাকে কেন সেক্রেটারি হওয়ার অফার দিচ্ছেন? আমাকে তো আপনি চেনেনও না। আমরা যাদেরকে কাজে নেই তাদেরকে তো আগের থেকে চিনি না, তাই বলে কি আমরা ওদেরকে কাজে নিই না? সেটা নয়, কিন্তু আমি বুঝতে পারছি তোমার কনফিউশনের কারণটা। আসলে আমার দাদা মানে এখানের যে হারে সেক্রেটারি চেঞ্জ হয়, মনে হয় মানুষে এরকম জামা কাপড়ও চেঞ্জ করে না। কেন? রাগী মানুষ তো, একটু কিছু ভুল হলে সোজা বের করে দেয়। কোনো ছেলেরা ওর রাগের কারণে সেক্রেটারি হতে চায় না। মেয়েরা আসে, কিন্তু একদিনের বেশি কেউ টিকে না। আমাদের অফিসে প্রতিদিন সেক্রেটারি নিয়োগ চলে। রোহানের কথাগুলো শুনে ফাবিয়ার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। ঠিকই, কিন্তু নিজের ক্রাশ বয়কে এত কাছ থেকে দেখার সুযোগ ও কিছুতেই হাতছাড়া করতে চায়। তোমার শরীর যদি ভালো লাগে তাহলে তুমি বাড়ি চলে যেতে পারো। আমি বাড়ি যাব। ওকে, তাহলে তুমি যাও, কিন্তু মনে রেখো কালকে অফিসের প্রথম দিন, সকাল 10টার সময় অফিসে চলে আসবে। দেরি করবে না, দাদা ভাই কিন্তু দেরি একদমই পছন্দ করে না। ঠিক আছে। ফাবিয়া রোহানের থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন সকালে খাবার টেবিলে বসে রিকান বলল, রোহান, আজকে সেক্রেটারি নতুন কাউকে ঠিক করেছিস তো? কাদেরকে ধরে আনিস কে জানে, একটাও ঠিকমতো কিছু করতে পারে না। এবারও যদি কোনো ভুলভাল লোককে সেক্রেটারি করিস তাহলে এবার আমি তোকে বের করে দেব বলে দিলাম। এইবার কোনো ভুল নয়, একদম ঠিক জনকেই নিয়োগ করেছি। ঠিক হলেই ভালো, না হলে তোর কপালে দুঃখ আছে। রিকান ব্রেকফাস্ট করে চলে যায়। এদিকে রোহান হাঁপাতে হাঁপাতে বলে, আল্লাহ গো, এবার যেন দাদা ভাইয়ের সেক্রেটারি পছন্দ হয়, তা না হলে আমি শেষ। অফিসে ঘড়ির কাঁটাতে 10:10। রোহান রিকানের কেবিনের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ও এতটাই বিচলিত যে মনে হয় নখটা খেয়ে ফেল। ম্যানেজার, মেয়েটা এসেছে? না স্যার। রোহান খালি পায়চারি করছে। এর মাঝে পিয়ন এসে বলল, রোহান স্যার, আপনাকে রিকান স্যার ডাকছে। রোহান ম্যানেজারের দিকে তাকিয়ে, আজকে আমার দিন শেষ। তাড়াতাড়ি যান, আবার রেগে যাবে। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ওপরে গিয়ে জান্নাতবাসী হতে পারি। আমিন। এবার যান। রোহান ভয়ে ভয়ে রিকানের কেবিনের দরজা খুলে বলল, মে আই কাম ইন? নো, ওখানেই দাঁড়িয়ে থাক তুই। কেন? আবার বলছিস কেন? তোকে বের করে দেয়নি তোর ভাগ্য ভালো। দাদা ভাই, তোর নিয়োগ করা মানুষটা কোথায়? একদম পারফেক্ট, তাই না? এই তার পারফেক্টের নমুনা। 10:15 হয়ে গেল, এখনো পাত্তা নেই। রোহান কিছু বলে না, কারণ ওর কোনো কথা বলার মতো কোনো মুখ। আমার না রাগ উঠছে, তুই এখান থেকে যা। দাদা ভাই। যা এখান থেকে। রোহান চুপচাপ চলে যায়। রিকান চেয়ারে বসে কাজ করতে থাকে। রোহান আবার দরজায় টোকা মারে। কে? আমি। আবার এসেছিস কেন? রেগে আছিস আমার উপর? তুই যা এখান থেকে রোহান, মার খাবি। রোহান চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। তুই কি আমার হাতে মার খাবি এখন? রোহান কথাটা বলে দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। ও আবার কাজ করতে লাগলো। 2 মিনিট মে আই কামিং স্যার? কারোর কণ্ঠ শুনে রিকান মাথা তুলে তাকিয়ে সামনের মানুষটাকে দেখে থম। রিকান তাকিয়ে দেখল সেদিনের সেই মেয়েটি, অর্থাৎ ফাবিয়া।
দরজার সামনে দাঁড়িয়ে আছে। মে আই কামিং স্যার? ইয়েস। ভাবিয়া ভেতরে আসে। রিকান বুঝতে পারছে না ভাবিয়া এখানে কেন। আপনি এখানে? ভাবিয়া এক নজর রিকানের দিকে তাকালো। রিকান একটা ব্ল্যাক রূপে আছে। ফর্সাতে কালোটা খুব সুন্দর লাগছে। ভাবিয়া এই প্রথম রিকানকে একটা কাছ থেকে দেখছে। ভাবিয়া নিজেকে সামনে নিয়ে বলল, আমি ভাবিয়া, আপনার সেক্রেটারি। রিকান চৌকে ভাবিয়াকে এক নজর ভালো করে দেখল। ভাবিয়া একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনি করা, মুখে সাজ নেই কিন্তু চোখে হালকা পরে কাজল দেওয়া। ভাবিয়ার এই সাধারণ সাজই রিকানের মনে অন্য রকম অনুভূতির সৃষ্টি করে। ও, তাই এত লেট করে আসলেন কেন? আসলে স্যার রাস্তায় জ্যাম ছিল খুব, তাই দেরি হয়ে গেল। ও, আপনি এখন একটু বাইরে যান। আর হ্যাঁ, রোহান মানে আমার ভাইকে একবার একটু দেখে দেবেন। ওকে। ভাবিয়া বাইরে বের হয়ে দেখে রুহান দাঁড়িয়ে আছে। প্রথম দিনই লেট। দাদা ভাই তোমার সাথে আমাকেও বের করে দেবে। সরি। আর বলে কি হবে? ভিতরে কি হলো সেটা বলো। আমাকে বাইরে আসতে বলল আর আপনাকে ভেতরে যেতে বলল। রোহান ঠোক কিনে বলল, আবার আমাকে কেন? মনে হয় এটাই বাতিল হয়ে গেছে। সাথে আমিও। রোহান মুখ কালো করে রিকানের কেবিনে ঢুকলো। ওটা কাকে নিয়োগ করেছিস তুই? সরি, ভুল হয়ে গেছে। এবারে মতো মাফ করে দে। ওকে। আমি মেয়েটাকে এখনই বের করে দিচ্ছি। রোহান তাড়াতাড়ি করে বের হতে রিকান বলল, কোথায় যাচ্ছিস? ফারিয়াকে বের করতে। আমি বলেছি মানে মেয়েটা এখানেই থাকুক। ওকে সব কাজগুলো ভালো করে বুঝিয়ে দে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। ওকে। রোহান কেবিন থেকে বের হয় মুখ ভার করে। কি হলো স্যার? যা হওয়ার তাই হলো। ওই কে আছিস? আমার সেক্রেটারিকে খোঁজ কর। তার দরকার নেই, কেন? কারণ ফাবিয়াই থাকবে এখন। না হ্যাঁ, ফাবিয়া চলো তোমাকে সব কাজ বুঝিয়ে দেই। ভাবিয়া আর রোহান চলে যায়। এদিকে ম্যানেজার সাহেব মাথা চুলকাতে চুলকাতে ভাবতে থাকে। কি হলো এটা? রিকান স্যার মেয়েটা দেরি করে আসা সত্ত্বেও মেয়েটাকে রেখে দিল। কেসটা কি হলো? কয়েকদিন কেটে যায়। ভাবিয়া মন দিয়ে কাজ করছে। রোহান আর ওর মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। রিকান ভাবিয়ার সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না। অফিসের সবাই অবাক, কারণ এই প্রথম কোনো সেক্রেটারি এতদিন আছে, তা আবার একজন মেয়ে। ভাবিয়া, হ্যাঁ বলুন। এই ফাইলটায় স্যারের সাইন লাগবে। স্যার আজ অফিসে আসবে না, তাই তার বাড়িতে গিয়ে সাইনটা নিতে হবে। আমাকে বলছেন কেন? তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমিই তো যাবে স্যারের বাড়ি। আমাকে যেতে হবে? হ্যাঁ, গাড়ি নিচে আছে, যাও। ওকে। ভাবিয়া রিকানের বাড়িতে আসেন। ওকে দেখে সবাই অবাক হয়। আপনি এখানে? হ্যাঁ আমি। রিকান স্যার আছেন? হ্যাঁ, উপরেই আছে। কোন রুমটা? উপরে গিয়ে ডান দিকে রুমটা। ভাবিয়া উপরে উঠে যায়। ভাবিয়া রিকানের রুমে গিয়ে দেখে কেউ নেই। ভাবিয়া খেয়াল করলো গোটা রুমটা ব্ল্যাক কালারের ডেকোরেশন করা। বাবা গো, সবটা ব্ল্যাক মনে হচ্ছে। রুম নয়, মনে হচ্ছে কোনো অন্ধকার জগতে এসে পড়েছি। ভাবিয়া এদিক ওদিক খুঁজে দেখে কেউ নেই। কোথায় গেল স্যার? আমি নিচে চলি। ভাবিয়া রুম থেকে বের হতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই কেউ ওকে ধরে নেয়। ভাবিয়া তাকিয়ে দেখে সেই মানুষটি আর কেউ নয়, রিকান। ভাবিয়া রিকানের দিকে ভালো করে তাকিয়ে দেখে। ওর পুরো গা ভেজা, দেখে মনে হচ্ছে এইমাত্র গোসল করছে। চুল থেকে টপ টপ করে পানি ভাবিয়ার মুখে পড়ছে। ভাবিয়া দেখে রিকান ওর দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছে। স্যার! রিকানের ধ্যান ভাঙে ভাবিয়ার ডাকে।
ও তাড়াতাড়ি ফাবিয়াকে দাঁড় করিয়ে দেয়। তুমি এখানে? একটা ফাইলে সাইন করানোর ছিল, আপনি আসুন, আমি নিচে গিয়ে বসছি। ফাবিয়া তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। বেচারি এখনো শক থেকে বের হতে পারেনি। রিকানের এই রাগ থেকে ওর হাওয়া বেরিয়ে গেছিল। ওদিকে রিকান ফাবিয়ার চোখের দিকে তাকিয়ে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। কেন এমন বলো? কারণটা ওর অজানা। ওসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে রেডি হয়ে নিচে গেল। রিকান নিচে গিয়ে দেখলো ফাবিয়া আর রোহন হেসে হেসে কথা বলছে। ওর একটু রাগ হলো, বুকের মধ্যে চিনচিন করছে। রোহান, তুই এখানে কি করছিস? ফাবিয়ার সাথে একটু আড্ডা মারছিলাম। কাজ নেই তোর? না, আমি এখন ফাবিয়ার সাথে আড্ডা মারবো। যা ইচ্ছে কর। রিকান রাগ করে চলে যেতে নিলে পেছন থেকে ফাবিয়া ডাক দেয়, স্যার দাঁড়ান। ফাবিয়ার কথা শুনে রিকান দাঁড়িয়ে যায়। কি বলো? স্যার আপনার সাইন লাগবে। রিকান ফাবিয়ার হাত থেকে ফাইলগুলো নিয়ে সাইন করে দিয়ে চলে যায়। রিকান চলে যেতেই রোহান ফাবিয়ার সাথে কথা বলতে থাকে। এটা কেন জানি না রিকানের সহ্য হচ্ছে না। রাত্রিবেলায় রোহান রিকানের কাছে গিয়ে বলল, দাদা ভাই ডেকেছ? সব প্ল্যান ঠিকঠাক তো? সব হয়ে গেছে। গুড। দাদা ভাই, একটা কথা বলবো? কি বল? দাদা ভাই, তুমি কেন মাফিয়া জগতের সাথে যুক্ত আছো? আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তবে তুমি কেন এই খারাপ জগৎটার সাথে যুক্ত আছো? তবে আমাকে সব কিছু থেকে দূরে রেখেছো কেন? রিকান রোহানের এমন প্রশ্নে চুপ করে যায়। দাদা ভাই বলো, আমি তোমার ভাই হয়েও জানি না তুমি কেন এই খারাপ জগৎটার সাথে যুক্ত আছো? বলো দাদা ভাই। রোহান, কি হচ্ছে এসব? বাদ দে। না দাদা ভাই, আজকে তোমার সবটা বলতেই হবে, বলো তুমি। রিকান কিছুক্ষণ চুপ করে থেকে রোহানের দিকে তাকিয়ে বলল, কি জানতে চাস তুই? তুমি ব্ল্যাক কিং, মাফিয়া জগতের ব্ল্যাক কিং, যাকে সবাই ভয় করে। তুমি আসলে কি করো? মাফিয়া কিংয়ের আসল কাজ কি? আমার বিশ্বাস যে দাদা ভাই আমাকে সৎ পথে থাকার শিক্ষা দিয়েছে, অন্যায় থেকে দূরে রেখেছে, সেই দাদা ভাই অন্যায় কাজ করে, এটা আমি বিশ্বাস করি না। মাফিয়া এমন একটা জগৎ যেখানে একবার কেউ ঢুকলে আর বেরিয়ে আসতে পারে না। আমিও পারিনি। তৈরি হয়ে গেছি মাফিয়া জগতের ব্ল্যাক কিং। আমি কখনো চাইনি তুই এসবের সাথে জড়িয়ে যা, তাই সবসময় তোকে এসব থেকে দূরে রেখেছি, তোকে সঠিক শিক্ষা দিয়েছি, আর আমি পেরিয়েছি। তুই মানুষের মতো মানুষ হয়েছিস। আমি আর কিছুই চাই না, কিছু না। রিকান কথাগুলো বলেই চলে যায় এখান থেকে। দাদা ভাই, আজও তুই আমাকে এড়িয়ে গেলি। তুই আসলে কি করিস সেটা তো আমি জানবই। পরের দিন অফিসে রোহানের মন খারাপ। রিকানের মাফিয়া কাজের ব্যাপারে কোনো ইনফরমেশনও পাচ্ছে না। ব্ল্যাক ওয়ার্ল্ডের আন্ডারে কাজ করার লোক বা কাজ বর্ণগুলো সম্পর্কে কেউ কিছু জানে না। রোহানের ধ্যান ভাঙে ফারিয়ার ডাকে। হ্যালো স্যার। হ্যালো ফাবিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার কি মন খারাপ? কই না তো। স্যার, একটা কথা আপনাকে বলার ছিল। কি? আমার ক্লাস আছে আজকে, আমাকে যেতে হবে, আর আমি কালকে অফিসে আসতে পারবো না। কেন? কলেজে একটু দরকার আছে। ও এখন কলেজ যাবে তো, তাই না? হুম, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আমাকে এখনো তোমার বন্ধু ভাবতে পারোনি, তাই না? চলুন। যেতে পারি, কিন্তু একটা শর্তে। কি স্যার? আমাকে অফিসের বাইরে তুমি করে ডাকতে হবে, আর রোহান বলতে হবে। কি? চলো। ফাবিয়া আর রোহান চলে যায়। এই সবটা দেখছিল রিকান ল্যাপটপে বসে বসে। ওরা কি বলছিল সেটা শুনতে পায়নি, কিন্তু ফাবিয়া রোহানের সাথে হেসে হেসে কথা বলছে এটা রিকান মানতে পারছে না। আমার এমন লাগছে কেন? তাহলে কি আমি ফাবিয়াকে... না, এটা হতে পারে না। রিকান রায়হান কাউকে ভালোবাসতে পারে না, কারোর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে না।
পারে না। ওদিকে রুহান ফাবিয়ার কলেজের সামনে গাড়ি দাঁড় করায়। ম্যাম, আপনার কলেজে চলে এসেছি। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। চলো আমার বন্ধুর সাথে তোমাকে দেখা করায়। সে তোমার বিরাট বড় ফ্যান। ও তাই নাকি? তাহলে তো দেখা করতেই হবে। আমি গাড়িটা পার্কিং করে আসছি, তুমি দাঁড়াও একটু। রোহান গাড়ি পার্কিং করে ফাবিয়ার কাছে এসে চলো। ফাবিয়া রোহানের সাথে কলেজে ঢোকে। সবাই রোহানকে এখানে দেখে তার উপরে ফাবিয়ার সাথে দেখে অবাক হয়। সবাই এদের দিকে তাকিয়ে আছে। ফাবিয়া সেসব পাত্তা না দিয়ে ওর বন্ধুর কাছে রোহানকে নিয়ে আসে। ফাবিয়া, কিরে কোথায় ছিলে এতদিন? কোনো খোঁজ খবর নেই। বলছি সবটা, আগে দেখ তো আমার পাশে কে। রুহি ফাবিয়ার পাশে রোহানকে দেখে অবাক হয়। ও বিশ্বাস করতে পারছে না ওটা সত্যি রোহান। নিজের চোখকে ভালো করে ঘষে আবার তাকিয়ে দেখতে লাগলো ওটা সত্যি রোহান কিনা। রুহির এমত কাণ্ডে রোহান হেসে ফেলল। রোহানের হাসির শব্দে রুহি রোহানের দিকে তাকিয়ে ক্রাশ খেয়ে যায়। এই রুহি। ফাবিয়ার ডাকে রুহির জ্ঞান ফিরে আসে। হ্যাঁ বল। কি করছিস এইসব তুই? আমি বিশ্বাস করতে পারছি না আমার সামনে রোহান রায়ান দাঁড়িয়ে আছে। আমি সত্যি রোহান রায়হানের মতো দেখতে, অন্য কেউ নয়। রুহি রোহানের কথা শুনে লজ্জা পেয়ে যায়। রুহির লজ্জা মাখা মুখ দেখে রোহানের মনে অন্যরকম অনুভূতি হতে লাগলো। রোহান, ও হলো রুহি, আমার বেস্ট ফ্রেন্ড। হাই হ্যালো। ফাবিয়া, আমি তাহলে এবার আসি। আবার আমার অফিস যেতে হবে, না হলে দাদাভাই রেগে যাবে। ওকে, যাও। বাই। রোহান ওদের বিদায় জানিয়ে চলে গেল। ফাবিয়া, রোহানের সাথে তোর রিলেশনটা ঠিক আমি বুঝলাম না। সব বলবো, চল। ফাবিয়া পুরো ঘটনাটা রুহিকে বলে। রুহি সবটা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। ফাবিয়া তুই তো। রুহিকে থামিয়ে দিয়ে ফাবিয়া বলল, চুপ, এটা যেন কেউ না জানে। ঠিক আছে, ওই একটা কথা বলবো। বল। আমার সাথে রোহানের লাইন করিয়ে দিবি? ফাবিয়া হাঁ করে রুহির দিকে তাকায়। রুহি ফাবিয়াকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? রুহি, কি বলছিস রে এইসব তুই? আমি রোহানকে তোর সাথে রিলেশন করাবো মানে? আমি তো নিজেই করতে পারছি না। রুহি অবাক হয়ে বলল, কি? হ্যাঁ, আমি নিজেই তো রিকানের উপর লাট্টু হয়ে আছি, কিন্তু মশাই তো আমাকে পাত্তাই দেয় না। ফাবিয়ার কথা শুনে রুহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচালি ভাই, আমি ভাবলাম তুই রোহনকে পছন্দ করিস। আমার তো হার্ট বেরিয়ে যাচ্ছিল। পাগলি। পরের দিন রাত্রে রিকান একা একা বসে ভাবছে। ফাবিয়ার কি হলো? দুদিন অফিসে আসলো না, শরীর টরীর খারাপ করলো না তো? রিকান কিছু একটা ভেবে বলল, আমি কেন এত উত্তেজিত হচ্ছি? হ্যাঁ, আমি বড্ড ভালোবেসে ফেলেছি ফাবিয়াকে। ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। পরের দিন সকালে ফাবিয়া এখনো অফিসে আসেনি। রিকানের আবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে ফাবিয়ার জন্য। রোহান, একবার আমার রুমে আয়। রোহান কিছুক্ষণ পর রিকানের কেবিনে আসে। দাদাভাই ডাকছিলে? বলছি আমার সেক্রেটারি কোথায় গেল? ও, তোকে তো বলা হয়নি। ফাবিয়ার কলেজে একটু দরকার আছে, তাই ফাবিয়া কাল অফিসে আসেনি, কিন্তু আজ আসবে। একটু দেরি হবে। রিকান রোহানের দিকে তাকিয়ে বলল, সেটা আমাকে আগে বলবি না? আমি জানি যে তোকে বলেছে ফাবিয়া কাল আসবে না, আজ আসবে, কিন্তু একটু দেরি হবে, সেটা বলেছে সকালে ফোন করে। ও, ওই শোন, আমার মিটিং আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তুই ফাবিয়াকে বলে দে ওখানে চলে যেতে। ওকে। রিকান মিটিং এর জন্য বেরিয়ে যায়। রোহান ফাবিয়াকে ফোন করে বলে দেয় যে ও যেন সরাসরি মিটিং এর জায়গায় চলে যায়। মিটিংটা হচ্ছে একটা 5 স্টার হোটেলে। ফাবিয়ার মিটিং শুরু হওয়ার 3 মিনিট আগে চলে আসে। ফাবিয়া দম নিয়ে মনে মনে বলে, যাক বাবা, মিটিং শুরু হওয়ার একটু আগেই চলে এসেছি। তা না হলে স্যার তো আমাকে কিমা বানিয়ে ছাড়তেন। রিকান ফাবিয়াকে একবার আর চোখে দেখে মিটিং চালু করে। প্রায় 1 ঘন্টা পর মিটিং শেষ হয়।
মিটিং শেষ হওয়ার পর সবাই চলে যায়। থাকে শুধুমাত্র রিকান আর ফাবিয়া। ফাবিয়া রিকানের দিকে তাকিয়ে বলল, স্যার, মিটিং তো শেষ হয়ে গেছে আর সবাই চলে গেছে। আপনি যাবেন না? আপনার কি আরো কাজ আছে? রিকান ফাবিয়াকে কিছু না বলে ওর দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো। ফাবিয়া রিকানের এমন কাণ্ডে খুব অবাক হয়। রিকানের ওর দিকে তাকানো দেখে ও পিছুতে থাকে। ফাবিয়া ভয়ে ভয়ে রিকানকে তোতলাতে বলল, আপনি এইভাবে এগিয়ে যাচ্ছেন কেন? তুমি পেছচ্ছ কেন? ফাবিয়া পেছাতে দেয়ালের সাথে নিজের পিঠ ঠেকায়। সাইড কাটিয়ে বের হতে যাবে তখন রিকান ওর দুটো হাত দেওয়ালে রেখে ফাবিয়াকে আটকে দেয়। ফাবিয়ার বুক কাঁপতে লাগলো। রিকানের এত কাছে ও আর কিছু ভাবতে পারছে না। মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হবে। ফাবিয়া আবার কাঁপা গলায় বলল, স্যার, কি করছেন? রিকান নিজের মুখটা ফাবিয়ার সামনে আগাতে থাকে। ফাবিয়া ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিকান আলতো হেসে ফাবিয়ার মুখে ফু দিয়ে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দেয়। রিকানের এমন কাণ্ডে ফাবিয়ার চোখগুলো আরো শক্ত করে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রিকান ফাবিয়ার কাণ্ড দেখে হাসতে থাকে। রিকানের হাসির শব্দ শুনতে পেয়ে ফাবিয়া চোখ খুলে রিকানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এই প্রথম ও রিকানকে হাসতে দেখছে। রিকান ওর দিকে ফাবিয়াকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বলল, কি দেখছো এভাবে? আপনার হাসি। ফাবিয়া কথাটা বলে দিলেই লজ্জায় পড়ে যায়। আর রিকানও ফাবিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কয়েকদিন পর রিকান ফাবিয়াকে বুঝিয়ে দিচ্ছে যে ও ফাবিয়াকে পছন্দ করে। ফাবিয়া রিকানকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। ওদিকে রিকান তো রুহির প্রেমে হাবুডুবু খাচ্ছে। রুহান ফাবিয়াকে বলল, ফাবিয়া, আমার একটা কাজ করতে পারবে? কি কাজ? রুহিকে নিয়ে একটু কফি শপে আসতে পারবে বিকাল 5টার সময়? কেন? প্লিজ, এখন প্রশ্ন করো না, ওইটা করে সবটা বুঝতে পারবে। ওকে, নিয়ে যাব। রুহানের কথা মতো ফাবিয়া রুহিকে নিয়ে কফি শপে উপস্থিত হয়। এখানে আসলি কেন? একটু ওয়েট কর, সবটা বুঝতে পারবি। ওকে। হাই। রুহানকে এখানে দেখে রুহি খুব অবাক হয়। চলো বসি। কি কফি নেবে? কোল্ড কফি। রুহিতে কি কফি নিবি? রুহি মেকি হেসে বলল, কোল্ড কফি। রুহি কিছুতেই বুঝতে পারছে না রুহান এখানে কেন, আর ফাবিয়া ওকে এখানে নিয়ে এসেছে কেন। ওর সব গুলিয়ে যাচ্ছে। রুহান 3টে কোল্ড কফির অর্ডার দেয়। আমার একটা দরকারি কল এসেছে, আমি একটু আসছি। রোহান চলে যায়। রুহি ফাবিয়াকে জিজ্ঞেস করতে যায়, তখনই ফাবিয়ার ফোনে একটা মেসেজ আসে। রুহি, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? ফাবিয়াও চলে যায়। রুহি কিছুতেই বুঝতে পারছে না। সবটা মাথার উপর দিয়ে চলে গেল। ওদিকে রোহান, এসেছো? আমাকে ডাকলে কেন এখানে? তারপর রোহান যা বলল সেটা শুনে ফাবিয়া তাতে চরম অবাক হয়। রোহান হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে ফাবিয়ার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন থেকে। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? তুমি কি আমাকে বিয়ে করবে? ফাবিয়া রোহানের এমন কাণ্ডে আকাশ থেকে পড়ল। এটা কি হলো? রোহান বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর ফাবিয়ার দিকে তাকিয়ে বলল, কেমন হলো প্রপোজটা? ভালো, কিন্তু কিছু বুঝলাম না। তোমাকে দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। মানে? আমি রুহিকে প্রপোজ করব।
রোহানের কথা শুনে ফাবিয়ার মুখটা হাঁ হয়ে গেল। কি হলো? মুখটা বন্ধ করো। এটা ঠিক হলো না। কেন? ফাবিয়া একটু ন্যাকা কান্না করে বলল, তুমি আমাকে না ভালোবেসে ওই রোহিকে ভালোবাসলে। ওই, তোমাকে কেন ভালোবাসবো? আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আমার দাদা ভাইয়ের কি হবে? কি হবে মানে? আমার ভাবি বানাবো তোমাকে। সেজন্যই তো তোমাকে আমার দাদা ভাইয়ের সেক্রেটারি করে রেখেছি। হ্যাঁ, এইবার চলো। আমি আগে যাই। ফাবিয়া আগে যায়। কোথায় ছিলি? একটা কাজ ছিল। ও। রোহান এসে রুহির হাতটা ধরে রুহিকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করায়। রুহি কিছু বুঝতে পারছে না। রোহান রুহির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই। তুমি কি সারা জীবনের সঙ্গী হবে আমার? বিয়ে করবে আমায়? রুহি এতটাই শখ যে রোহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সবাই রুহির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল যাতে রুহি হ্যাঁ বলে দেয়। রুহির ফাবিয়ার দিকে তাকায়। ফাবিয়া চোখ দিয়ে ইশারা করে। রুহি রোহানের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। রুহি আর রোহানকে ফাবিয়া একা ছেড়ে দেয়। রাত্রিবেলায় রিকান রোহানকে বলল, রোহান, বল দাদা ভাই। মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না? রোহান রিকানের কথা শুনে অবাক হয়। কি হলো বল? দাদা ভাই, তুই? আমিও ওই কফি শপে উপস্থিত ছিলাম। দাদা ভাই, খুব ভালোবাসি ওকে। চিন্তা করিস না, তোর ভালোবাসার মানুষটার সাথেই আমি তোর বিয়ে খুব শীঘ্রই। রোহান রিকানকে খুশিতে জড়িয়ে ধরে বলল। থ্যাঙ্কস দাদা ভাই। আরও কয়েকটা দিন কেটে যায়। রিকান ফাবিয়াকে আগের মতো এগিয়ে চলতে থাকে। দরকার ছাড়া কোনো কথা বলে না, যেটা ফাবিয়াকে খুব কষ্ট দিচ্ছে। ফাবিয়া আর থাকতে পারছে না, তাই রিকানকে গিয়ে সরাসরি বলল। রিকান ফাবিয়াকে এখন এখানে দেখে অবাক হয়। রিকান ফাবিয়াকে বিরক্তির সুরে বলল, পারমিশন না নিয়ে কেবিনের ভেতরে আসলে কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। যা কথা আছে পরে বলবেন, আমি এখন ব্যস্ত। কথাগুলো এখনই শুনতে হবে। ফাবিয়ার এমন কথা শুনে রিকান ফাবিয়ার দিকে তাকায়। কি বলবেন বলুন। আমাকে ইগনোর করার কারণ? রিকান আবার চমকে উঠল ফাবিয়ার কথা শুনে, কিন্তু ও কোনো কথা বলল না। ফাবিয়া আবারও রিকানকে বলল, কি হলো বলুন? কেন হঠাৎ করে আমাকে ইগনোর করছেন? কেন হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বলুন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য কিনা জানি না, কিন্তু আমি এর উত্তর না জেনে এখান থেকে নড়ব না। ওকে, থাকুন আপনি। রিকান কথাটা বলেই আবার কাজ করতে শুরু করলো। ফাবিয়া কিছুক্ষণ রিকানের দিকে হাঁ করে তাকিয়ে থেকে সামনে থাকা চেয়ারটা সরিয়ে ধপ করে বসে পড়ল। রিকান মাথা তুলে একবার ফাবিয়াকে দেখে আবার কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর রিকান কেবিন থেকে বের হয়ে গেল। এদিকে ফাবিয়া গাল ফুলিয়ে বসে আছে। 1 ঘন্টা পর রিকান কাজ শেষ করে এসে দেখল ফাবিয়া এখনো এখানেই বসে আছে। এরপর রিকান ফাবিয়াকে বলল, কেন এসব প্রশ্ন নিয়ে এসেছো আমার কাছে? ফাবিয়া রিকানের কথা শুনে মাথা তুলে তাকালো। কখন রিকান এসেছে ও খেয়ালই করেনি। আপনি বলুন, কেন ইগনোর করছেন আমায়? কেন কথা বলছেন না আমার সাথে? আমি তোমার সাথে কথা বললে তোমাকে যে ভালোবাসে সে কষ্ট পাবে, সেটা আমি চাই না। ফাবিয়া রিকানের কথা শুনে আকাশ থেকে পড়ল। মানে? আমি সবটা দেখেছি, তাই আমার সামনে নাটক করতে হবে না। ফাবিয়া কিছু বুঝতে পারছে না, সবটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ওর। তোমরা একে অপরকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি, কথা দিলাম। ফাবিয়া রিকানের কথা এমনিতেই বুঝতে পারছে না, তার ওপর রিকানের অমন কথা শুনে রেগে বুম হয়ে গেল। ফাবিয়া রেগে মেগে রিকানকে বলল, ওই, কি বললি তুই? আমার বিয়ে দিবি? আমি তো তোকে খুন করব। তো সাহস হলো কি করে আমার বিয়ে দেওয়ার কথা বলার? রিকান হাঁ করে তাকিয়ে আছে ফাবিয়ার দিকে। ফাবিয়া আবারও জোরে চেঁচিয়ে বলল, তোর মুখে যদি আমার বিয়ে দেওয়ার কথা শুনি তাহলে আমি তোকে খুন করে ফেলবো, এ বলে দিলাম। ফাবিয়া কথাটা বলেই রেগে মেগে কেবিন থেকে বের হয়ে গেল। রিকান হাঁ করে তাকিয়ে আছে ফাবিয়ার যাওয়ার দিকে। রিকান কিছু ভেবে পাচ্ছে না ওর মনে
ও মনে মনে বলল। ভাবিয়া আমার ওপর রেগে গেল কেন? রিকান আর কিছু বলল না। রাত্রিবেলা রিকান ছাদে উঠে দাঁড়িয়ে আছে, এমন সময় রোহান এসে বলল, কি রে দাদা ভাই, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি। ও, তোর রিলেশন কেমন চলছে? এই তো ভালো। রোহি বলছিল তোমার সঙ্গে দেখা করবে, কবে আনবো বলো? রিকান রোহানের মুখে রুহি নামটা শুনে অবাক হলো। ও ভ্রু কুচকে রোহানকে জিজ্ঞাসা করলো, কে রুহি? ও, তোকে তো নামটা বলা হয়নি। আমি যে মেয়েটাকে ভালোবাসি ওর নাম রুহি, আমাদের যে সেক্রেটারি ফারিয়া আছে তার ফ্রেন্ড। রিকান রোহনের কথা শুনে আকাশ থেকে পড়ল। রোহনের ফোন আসায় ও চলে যায়। ওইদিকে রিকান একা একা দাঁড়িয়ে ভাবতে থাকে। এটা কি হলো? আমি ফাবিয়াকে ভুল বুঝলাম? রিকান নিজের ভুলটা বুঝতে পেরে মাথা চাপড়াতে লাগলো। পরের দিন ফাবিয়া পুরো রেগে আগুন হয়ে আছে। ম্যাম, আপনাকে স্যার ডাকছে। কেন? আমি কিভাবে বলবো? ও, 1 ঘন্টা পর আবার পিয়ন ফাবিয়াকে এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছে অনেকক্ষণ ধরে। বলো, যেতে পারবো না। পিয়ন হাঁ হয়ে যায় ফাবিয়ার কথায়। হাঁ করে দাঁড়িয়ে না থেকে চলে যাও এখান থেকে। আচ্ছা পিয়ন গিয়ে রিকানকে ভয়ে ভয়ে বলল। স্যার, ম্যাম আসবে না বলেছে। রিকান পিয়নের কথা শুনে মাথা তুলে তাকিয়ে বলল। ঠিক আছে, তুমি যাও। পিয়ন রিকানের কথা শুনে অবাক হয়। উনি ভেবেছিলেন রিকান রেগে যাবে, কিন্তু এতটা শান্ত থাকবে উনি তা ভাবতেও পারেনি। পিয়ন চলে যায়। রিকান কি যেন একটা ভেবে ফাবিয়ার কেবিনের দিকে যায়। ফাবিয়া কেবিনে বসে কাজ করছিল। রিকান গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, ভাবিয়া? কে? কথাটা বলে মাথা তুলে তাকিয়ে অবাক হলো রিকানকে এখানে দেখে। স্যার, আপনি? কি করব বলো? তুমি তো আর গেলে না, তাই আমিই এলাম। ও, কি দরকার বলুন। সরি। ফাবিয়া রিকানের কথায় শক খেয়ে রিকানের দিকে তাকিয়ে রইল। সরি, আমার তোমার বিয়ের কথা বলা ঠিক হয়নি। রিকান চলে যায়। ফাবিয়া চেয়ারে বসে পড়ল আর ও একা একা মনে মনে ভাবতে থাকে। আমি ঠিক শুনলাম? স্যার আমাকে সরি বলল? ফাবিয়া একটু ভেবে বলল, হ্যাঁ, ঠিকই তো শুনলাম। ওদিকে রিকান কি যেন একটা ভেবে আবার ফাবিয়ার কেবিনে আসলো। রিকান ফাবিয়ার কেবিনের সামনে আসতেই শুনতে পেল ফাবিয়া বিড়বিড় করে বলছে, শালা কাঠবেড়ালি ইঁদুর আটশোলা, তোকে আমি আছাড় মারব। তোর সাহস কি করে হয় আমার বিয়ের কথা বলার, আমাকে অ্যাভয়েড করার, আবার এখন আমাকে সরি বলছিস? তোকে তো আমি। কি? কে রে? ফাবিয়া পেছনে তাকিয়ে রিকানকে দেখে থতমত খেয়ে গেল। স্যার, আপনি? রিকান গম্ভীর মুখে ফাবিয়াকে বলল, কি যেন বলছিলে, আবার বলো। কই কিছু বলি না তো স্যার। ফাবিয়া দৌড়ে নিজের কেবিন থেকে বের হয়ে গেল। ফাবিয়া চলে যেতেই রিকান অট্ট হাসিতে ফেটে পড়ল। ফাবিয়া কারোর হাসির শব্দ শুনতে পেয়ে নিজের কেবিনে উঁকি দিয়ে রিকানকে হাসতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। রিকান হাসি থামিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ ফাবিয়াকে দেখে থেমে গেল। স্যার, আপনি হাসছিলেন কেন? কই কিছু না তো। ও। রিকান ওখান থেকে কিছু না বলেই চলে যায়। রাত্রিবেলা ফাবিয়া রুহিকে কল করলো। হ্যালো রুহি। হ্যাঁ ফাবিয়া, কি খবর বল। কেমন আছিস? ভালো। তুই? আলহামদুলিল্লাহ। কি করছিস? একটা কথা ভাবছি। কি কথা? রিকানকে কিভাবে বলবো? আমি একটা কথা বলবো, তুই বলে দে ওকে। আমার যতদূর মনে হয় তোকেও ও ভালোবাসে। আচ্ছা, বলে দেখব, কিন্তু আমার ভয় লাগছে। বুঝলাম, কিন্তু কিচ্ছু হবে না, তুই বলেই দেখ না। পরের দিন, আজকে অফিস বন্ধ। ফাবিয়া রিকানের বাড়িতে এসেছে। তুমি এখানে? কেন, আসতে পারি না? না, সেটা নয়। রিকান স্যারের সাথে একটু দরকার ছিল। ও, তাহলে তুমি থাকো, আমি যাই। একটা কথা ভাবছি। তোমার বন্ধুকে নিয়ে আমি একটু বের হব। ওকে।
রোহান চলে যায়। রিকানের রুমে গিয়ে ফাবিয়া বলল, স্যার আসবো? রিকান ফাবিয়ার গলা শুনে দরজার দিকে তাকিয়ে চমকে উঠল। তুমি এখানে? আপনার সাথে একটু দরকার ছিল। কি দরকার? আপনার বাড়িটা ঘুরতে ঘুরতে বলি। আচ্ছা চলো। রিকান ওদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলো। এটা যেন বাড়ি নয়, পুরো রাজপ্রাসাদ। কি বলবে বলো। আসলে স্যার, কি? ফাবিয়া চোখ বন্ধ করে এক শ্বাসে বলল, আমি আপনাকে ভালোবাসি। রিকান অবাক হয়ে ফাবিয়ার দিকে তাকালো। ফাবিয়া এই কথাটা বলবে ও তা ভাবতেই পারেনি। রিকান কিছু না বলে ওখান থেকে নিজের রুমের দিকে চলে যায়। রিকান ফাবিয়াকে কিছু না বলে চলে যেতে দেখে রিকানের পেছন পেছন যায়। রিকান নিজের রুমের বারান্দায় গিয়ে বসলো। ফাবিয়া রিকানের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো? আপনি আমাকে কিছু না বলে চলে এলেন। রিকান অদ্ভুত দৃষ্টিতে ফাবিয়ার দিকে তাকিয়ে বলল। বসো। রিকানের গলার স্বর, চোখের দৃষ্টি ফাবিয়ার কাছে অজানা। রিকান হঠাৎ পরিবর্তন এর কারণ ফাবিয়ার অজানা। ফাবিয়া রিকানের কথা মেনে নিয়ে চেয়ারে বসে পড়ল। রিকান ফাবিয়ার ভালোবাসো আমায়? ফাবিয়া রিকানের পাল্টা প্রশ্নের অবাক হলো। ফাবিয়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কি জানো আমার সম্পর্কে যে আমাকে ভালোবাসো? ফাবিয়া আবারও চমকে উঠে রিকানের দিকে তাকালো। বলো। ফাবিয়া কিছু বলল না, রিকানের দিকে শুধু তাকিয়েই থাকল। তুমি জানো যতটা, সবাই ঠিক ততটাই জানে। এর থেকে বেশি কেউ জানে না। জানে না আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। মানে হলো এটাই যে আমাকে যতটা ভালোবাসো আমি ততটা ভালো নই। আমি আজকের রিকান রেহান এই জায়গায় এসেছি খুব কষ্ট করে। বাবা ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক আর মা ছিলেন একজন সৎ উকিল। বাবা মা সৎ আদর্শের পথে থাকতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তবুও আমাদের দুই ভাইকে বলেছেন আমরা যেন সবসময় সৎ পথে থাকি। কথাগুলো বলতে বলতে রিকানের চোখটা পানিতে ভিজে গেল। রিকানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চোখের পানিটা মুছে রিকান আবারও বলতে শুরু করলো, বাবা মাকে হারিয়ে অনাথ দুই ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। রুহান তখন অনেক ছোট, ও কিছু বুঝে না, কিন্তু আমি সবটা বুঝতে পারি। লোকের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি একটু খাবারের জন্য। যেখানে আদর, ভালোবাসায়, বিলাসিতায় জীবন কাটানো ছেলেটা, যেখানে দামি গাড়ি, বড় নামি দামি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু ভাগ্যের কি ফেরে আমরাই হয়ে যাই পথের ভিখারি। একদিন একটা লোক আমাদেরকে ভালো খাবার দেবে বলে নিয়ে আসে। আমি আমার ছোট ভাইটা একটু ভালো খাবার পাবে এই ভেবে আর না করিনি। লোকটা আমাকে সত্যি ভালো খাবার দিত, কিন্তু তার বদলে তার কিছু জিনিস আমাকে দিয়ে অন্য লোকের কাছে বদলি করত। প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারি লোকটা বেআইনি কাজের সাথে যুক্ত। রুহানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। রুহানকে মেরে ফেলার ভয় দেখায়। নিজের ছোট ভাইটাকে বাঁচানোর জন্য ওদের সব বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে যায়। বাবা মার শেষ বলে যাওয়া কথাটা রাখতে পারিনি। ফাবিয়া তাকিয়ে আছে রিকানের দিকে। এতটুকু বয়সের ছেলেটার উপর দিয়ে কতই না ঝড় বয়ে গেছে। রিকান আবারও বলতে আরম্ভ করলো, যত বেশি বড় হতে লাগলাম তত আরো বেশি করে জড়িয়ে যেতে লাগলাম মাফিয়া দলের সাথে। নিজের ইচ্ছা ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। রুহানকে একটা ভালো স্কুলে ভর্তি করেছিলাম। নিজে স্কুলে যেতে না পারলেও পরীক্ষাগুলো দিতাম, কিন্তু কখনো মাফিয়া জগৎ থেকে বের হতে পারিনি। এভাবে থাকতে থাকতে আর জীবন চলতে চলতে একসময় হয়ে উঠি মাফিয়াদের কিং, হয়ে যাই পুরো মাফিয়া জগতের কিং। রেখানকে চমকে দিয়ে ফাবিয়া বলে উঠল, ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কিং, অর্থাৎ ব্ল্যাক কিং, তাই তো? রিকান ফাবিয়ার দিকে অবাক হয়ে তাকালো, চোখে কৌতূহল। তুমি কিভাবে জানো? মিস্টার মাফিয়া, আমি আপনার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। কিভাবে? তুমি আসলে কে? আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু তুমি কে সেটা আমি খুব ভালো করেই জানি। ফাবিয়া একটা পিস্তল বের করে রিকানের দিকে তাক করে। রিকান খুব অবাক হয় ফাবিয়ার কাজে। ফাবিয়া, এসব কি? কি এসব সেটা পরে বুঝবেন, এখন আপনি আমার সাথে চলুন। কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না। রিকান হেসে উঠল। ফাবিয়া রিকানের হাসির মানে বুঝতে পারল না। ফাবিয়া, তুমি এত বোকা কেন? ফাবিয়া হকচকিয়ে বলল, মানে? রিকান ফাবিয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, তারপর ফাবিয়ার দিকে তাক করে বলল,
বলো তুমি আসলে কে, তোমার আসল পরিচয় কি? আমাকে মেরে ফেললেও আমি কিছু বলবো না। দেখো ফাবিয়া, আমার ভালো লাগছে না, চুপচাপ সত্যিটা বলে দাও, না হলে আমার রাগ উঠলে আমি রাগের বশে কি করব আমি নিজেও জানি না। আমায় মেরে ফেলবেন তো মেরে ফেলুন, কোনো অসুবিধা নেই। রিকানের রাগটা বেড়ে যায় আর ও রাগের সাথে ফাবিয়াকে বলল, দেখো আমি লাস্ট বার বলছি, বলো তুমি কে। বলবো না। ফাবিয়ার একঘেয়েমি দেখে রিকান নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। রিকান হঠাৎই হামলা করে বসে ফাবিয়ার ঠোঁটের উপর। আচমকা আক্রমণে ফাবিয়া শকই হয়েছে, ও কিছু বুঝে উঠতে পারছে না। যখন বুঝতে পারলো তখন নিজেকে ছাড়বার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না। শেষে ব্যর্থ হয়ে চুপচাপ হয়ে রিকান পাক্কা 15 মিনিট পর ফাবিয়াকে ছাড়লো। দুজনই হাঁপাচ্ছে। কি হলো? রাগ উঠালে কেন? তা বলে আপনি? বেশি কথা বলবে না, আবার না হলে। ফাবিয়া তাড়াতাড়ি নিজের ঠোঁটে হাত দিয়ে দিল। রিকান ফাবিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এবার বলো চুপচাপ। কি বলবো? কে তুমি? তুমি কিভাবে জানলে আমি ব্ল্যাক কিং? আসলে দেখো ফাবিয়া, আমিও তোমাকে সব সত্যিটা বলতেই গিয়েছিলাম, কিন্তু তুমি সবটা আগে থেকেই জানো। কিভাবে জানলে? সত্যিটা বলো। আমি বলতে পারবো না। তখনই ফাবিয়ার ফোন বেজে উঠল। ফাবিয়ার ফোনটা ধরার আগেই রিকান ফোনটা হাত থেকে নিয়ে নেয়। রিকান ফাবিয়ার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে চমকে উঠল। ফোনের স্ক্রিনের নামটা সেভ করা ছিল ড্যাড দিয়ে। রিকান ফাবিয়ার দিকে তাকিয়ে বলল, ড্যাড? ড্যাড কে? ফাবিয়া কিছু বলল না। রিকান ফাবিয়াকে ধমকের শরীর জিজ্ঞাসা করলো, ফাবিয়া বলো ড্যাড কে? ফাবিয়া বলো ড্যাড কে? ফাবিয়া রিকানের ধমক শুনে ভয়ে ভয়ে বলল, আমার বাবা। রিকান অবাক হলো, কারণ সে জানতো ফাবিয়া একজন অনাথ মেয়ে। রিকান ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। উত্তরে ওপাশ থেকে কি বলল সেটা বোঝা গেল না। রিকান আবারও বলল, আপনার মেয়েকে যদি সুস্থ দেখতে চান তাহলে তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন। আর শুনুন, কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে মেয়েকে আর জীবিত দেখতে পাবেন না। কথাটা বলেই রিকান ঠাস করে ফোনটা কেটে দেয়। ফাবিয়া বলল, আপনি ড্যাডকে এখানে ডাকলেন কেন? রিকান বাঁকা হেসে বলল, ওনারও জানা উচিত ওনার মেয়ে ঠিক কি কি করেছে। রোহানকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলল রিকান। তারপর কিছুক্ষণ পর ফাবিয়ার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিকানের বাড়িতে। ফাবিয়ার বাবা অস্থির কণ্ঠে বলল, আমার মেয়ে কোথায়? মা, তোকে কে আটকে রেখেছে এখানে? আমি। ফাবিয়ার বাবা ফাবিয়াকে ছেড়ে রিকানের দিকে তাকিয়ে চমকে ওঠে, সাথে রিকানও ফাবিয়ার বাবাকে দেখে চমকে উঠল। তারপর ফাবিয়ার বাবা রিকানকে অবাক হয়ে বলল, রিকান তুমি? ফাবিয়া ওর বাবার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ড্যাড, তুমি ওকে চেনো? পাশ থেকে রুহান বাড়িতে আস্তে আস্তে বলল, রিকান রায়হানকে কে না চেনে? সবাই রুহানের দিকে তাকায়। রুহান একটা মুচকি হাসি দিয়ে বলল, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। উনি ফাবিয়ার বাবা। এই কথা শোনার পর রোহানের চোখে মুখে কোনো পরিবর্তন দেখা গেল না, যেন ওর কাছে এটা স্বাভাবিক বিষয়। রোহান শান্ত সুরে বলল, রিকান একটু অবাক হলো, তারপর বলল, ফাবিয়া আমাদের মিথ্যে বলেছে, আমাদের ঠকিয়েছে। ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলেছিলাম। রিকান চরমতম অবাক হয়ে যায় রোহানের কথায়। মানে? ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলি যেদিন আমি ওকে কলেজে ছাড়তে গিয়েছিলাম। ফ্ল্যাশব্যাক। ফাবিয়া, আমি কি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে পারি? বলো, যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়। জানি না তুমি বিশ্বাসযোগ্য কিনা, কিন্তু তুমি আমার দাদা ভাইকে ভালোবাসো এটা জানি, তাই তোমার সত্যিটা জানার অধিকার আছে। কি সত্যি? আমার দাদা রিকান রায়হান হলো একজন মাফিয়া কিং। রোহান যতটা ভেবেছিল ততটা অবাক মনে হয় ফাবিয়া হলো না। ফাবিয়া, বলো। কলেজ চলে এসেছে। ফ্ল্যাশব্যাক শেষ, এখন বর্তমান। তারপর রোহান বলল, আর দাদা ভাই, আমরা যে মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম সেই মেয়েটি আসলে হলো ফাবিয়া। মানে এসব তুই কি বলছিস রোহান? সেবার লোকেরা ঠিক মেয়েটাকেই তুলে নিয়ে এসেছিল। কিন্তু আমরা তো অন্যজনের ছবি পেয়েছিলাম। না দাদা ভাই, আমরা তো মিস্টার ফারুক আহমেদের মেয়েকে তুলে আনতে বলেছিলাম। রোহানের কথা শুনে সবাই চমকে উঠল। ফাবিয়ার বাবা বলল, তোমরা আমার মেয়েকে তুলে আনতে চেয়েছিলে, কিন্তু কেন? আমাদের সাথে তোমাদের কিসের শত্রুতা? আপনার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, আর না আছে কিন্তু। কিন্তু কি?
কিন্তু আপনার মেয়ের সাথে আমাদের শত্রুতা আছে। মানে? ফাবিয়া হলো একজন আন্ডার কাভার অফিসার। রোহানের কথা শুনে সবাই চমকে উঠল। ফাবিয়ার বাবা বলল, কি এসব কি বলছো তোমরা? হ্যাঁ, আপনার মেয়ের উপর দায়িত্ব দেওয়া হয় যে মাফিয়া কিংকে সেটা খুঁজে বের করার। আর ও দাদা ভাইয়ের বিরুদ্ধে অনেক কিছু তথ্য জেনে যায়, সেটা দাদা ভাই গোপন সূত্রে খবর পায়। আর এটা জানতে পারে যে সেটা আপনার মেয়ে, তাই ওকে তুলে আনার জন্য গুন্ডা ঠিক করা হয়। কিন্তু ওরা ঠিক মানুষটাকেই তুলে আনে। আমরা চিনতে পারিনি, কারণ অন্য একটা মেয়ের ছবি আমরা আপনার মেয়ের ছবি হিসাবে পাই। সেটা রুহির ছবি ছিল। রুহি? রুহিকে আমরা জানতাম আপনার মেয়ে হিসাবে, কিন্তু সেটা ভুল তথ্য ছিল। ফাবিয়া অবাক হয়ে বলল, তার মানে? হ্যাঁ, সেদিন কলেজে আমি রুহিকে দেখেই চিনতে পারি এবং রুহিকে প্রপোজ করি। মূলত উদ্দেশ্য ছিল সত্যিটা জানার জন্য আর কি, আর প্রধান উদ্দেশ্য ছিল সত্যিটা জানা। তুমি রুহিকে ঠকাচ্ছ? না, আমি সত্যিই রুহিকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করার কিছু যায় আসে না। আমি রুহির থেকেই তোমার ব্যাপারে সবটা জেনেছি। ফাবিয়া রেগে যায়, তারপর বলে, আমি রুহিকে বারণ করেছিলাম সত্যিটা কাউকে বলতে, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রুহি তো ঠিক করেছে সত্যিটা বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তুই কিভাবে আন্ডার কভার পুলিশ অফিসার হয়ে গেলি। আসলে ড্যাড, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ফাবিয়ার বাবা রাগ করে চলে যায়, আর রোহান রিকান ও ফাবিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমরা পুলিশ মাফিয়া নিজেদের মধ্যেই ব্যাপারটা বুঝে নাও। আমি গেলাম, শুধু তোমার বান্ধবীর সাথে আমার বিয়েটা দিয়ে দিও, তাহলেই হবে। রোহান চলে যায়। তারপর রিকান বলতে আরম্ভ করে, আমি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো, আমি বারণ করব না। আমার ভালো থাকাটা তোমার উপর নির্ভর করছে। কথাগুলো বলে রিকান চলে যায়। ফাবিয়া বুঝতে পারে না যে ও কি করবে। একদিকে নিজের ভালোবাসা, অপরদিকে নিজের ডিউটি। ফাবিয়া নিজের অফিসে যায়। মে আই কামিং স্যার? ইয়েস। ফাবিয়া ভেতরে আসে। তোমার কাজ কত দূরে গেল? স্যার, আমার কাজ কমপ্লিট। আমি জানতে পেরে গেছি কে সেই কিং। স্যার ফাবিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে সে? সে হলো রিকান রেহান। কথাটা বলার সময় ফাবিয়ার গলাটা কেঁপে উঠলো একটুখানি। কথাটা শুনে স্যার ফাবিয়ার দিকে তাকালেন, তারপর অট্টহাসিতে ফেটে পড়লেন। ফাবিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে আছে স্যারের দিকে। ফাবিয়া বুঝতে পারছে না স্যার অকারণে এভাবে হাসছেন কেন, হাসার মতো কি এমন বলেছে সে। তারপর ফাবিয়া স্যারকে জিজ্ঞেস করে, কি হলো স্যার, আপনি এভাবে হাসছেন কেন? ভেতরে এসো। ফাবিয়া স্যারের কথা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হলো। স্যার ফাবিয়াকে উদ্দেশ্য করে বলল, চিনো একে? ফাবিয়া চমকে উঠে বলল, রিকান। রিকান ফাবিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিকান, তোমার অফিস তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আমি আসি। স্যার কথাটা বলেই চলে যায়। রিকান চেয়ারে বসে পড়ল। ফাবিয়ার মাথায় কিছুই ঢুকছে না, ওর সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? আমি কিছু বুঝতে পারছি না, আপনি এখানে কেন? তুমি আমার ব্যাপারে যা জানো সবটা সত্যি, কিন্তু তার বাইরেও আরো কিছু সত্য কথা আছে। কি কথা? আমি মাফিয়া কিং ঠিকই, কিন্তু সাথে একজন আন্ডারকভার অফিসারও। রিকানের কথা শুনে ফাবিয়া আকাশ থেকে পড়ল। আমি ইচ্ছে করেই তোমাকে মাফিয়া কিংকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম, আর দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আর কালকে তোমাকে ওই কথাটা বলেছিলাম, দেখবো বলে। তোমার কাছে কোনটা আগে, নিজের দায়িত্ব নাকি ভালোবাসা? ফাবিয়া রিকানের কথা শুনে শুধু অবাকের পর অবাক হচ্ছে। তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছ, শুধু তোমার কাছে কেন, আমাদের সকলের কাছেই এটা হওয়া উচিত। নিজের দায়িত্ব আগে, তারপর অন্য কিছু। এভাবেই নিজের দায়িত্ব পালন করো। ফাবিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ সব চুপচাপ। ফাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের নখ ঠুকরাচ্ছে। ফাবিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ সব চুপচাপ। ফাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের নখ ঠুকরাচ্ছে। ভালোবাসি। রিকানের এমন কথা শুনে ফাবিয়া মাথা তুলে রিকানের দিকে তাকালে এবং বলল,
ভালোবাসি তোমাকে। বিয়ে করবে আমাকে? ফাবিয়া কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিকান আবারও করুণ কণ্ঠে বলল, ফাবিয়া, কিছু বলো। ফাবিয়া রিকানের এই ডাক অতিক্রম করতে পারল না, রিকানকে গিয়ে জড়িয়ে ধরল। রিকান হেসে বলল, পাগলি একটা। শুধু তোমার। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে। এরপর রিকান আলতো হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ফাবিয়াকে, আর ফাবিয়াও রিকানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আরো কয়েক মাস পর রিকান আর ফাবিয়ার এবং রুহানা রুহির খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আপনারাও ওদের জন্য আশীর্বাদ করবেন, ওরা সবাই যেন হাসি খুশিতে ভালোবাসায় ওদের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে। বেঁচে থাকুক এমন হাজারো ভালোবাসা। হাই বন্ধুরা, এই গল্পটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা হয়তো ঠিক সময় আপনাদেরকে গল্প দিতে পারি না, বিভিন্ন সময় নানা কারণে নানা সমস্যার জন্য আপনাদেরকে ঠিক মতো আমরা গল্প দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব যতটা সুন্দর করে আপনাদেরকে গল্পটা দিলে আপনারা খুশি হবেন ততটা সুন্দর করেই ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করি। এই গল্পগুলো তৈরি করতে আমাদের ভীষণ কষ্ট হয়, তাই আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন তাহলে আমরা খুব খুশি হব। আর প্রতিনিয়ত আপনাদেরকে এইরকম সুন্দর গল্প উপহার দিতে থাকব। হ্যাঁ, হয়তোবা একটু লেট হবে, কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে এরকম সুন্দর গল্প উপহার দেব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা একসময় অনেক উপরে যেতে পারবো, এই আশাই করছি সকলের কাছে। তো বন্ধুরা, সবশেষে আবারও বলবো, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমাদের সবুজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজের এবং নিজেদের পরিবারের অবশ্যই এবং নিজের প্রিয় মানুষের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।